আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন হলে ভিডিও আপলোড করতে পারিনি। আজকে থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তো দেখো, এর আগে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2024 সালের যে প্রশ্নগুলো এসেছিল 1 থেকে 5 পর্যন্ত আমরা সলভ দিয়েছিলাম। তো আজকে আমি 6 থেকে 9 পর্যন্ত তোমাদেরকে সলভ দেবো। এরপরে বাকি আর 3টা থাকবে, 10, 11, 12। এই 3টা আরেকটা ভিডিওতে আমি নেক্সট ডেতে দিয়ে দেব। তো দেখো, আজকে আমরা 6 নম্বর প্রশ্নটা সলভ করব। তো 6 নম্বর প্রশ্ন বলতেছে যে তোমার কাছে এখন যে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্রটি আছে সেগুলোর প্রথম পৃষ্ঠাগুলোকে আয়তাকার ক্ষেত্র বিবেচনা করো। অর্থাৎ তোমার কাছে একটা এই যে পরীক্ষার প্রশ্নপত্র এবং খাতা আছে, ধরো এই যে এইটা একটা পরীক্ষার প্রশ্নপত্র এবং এরকম পরীক্ষার প্রশ্নপত্র এবং তোমার কাছে এই রকম একটা খাতা, যদি এটা এরকম না কিন্তু এর থেকে আরও ভালো খাতা তোমার কাছে থাকবে। তো এইরকম একটা পরীক্ষার খাতা ধরো তোমার কাছে আছে। তো তাহলে কি করতে হবে, প্রথম যে পৃষ্ঠা সেই পৃষ্ঠা এটা আয়তক্ষেত্র বিবেচনা করে স্কেল দিয়ে এদের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে খাতায় লেখো এবং এদের ক্ষেত্রফল নির্ণয় করো এবং ক্ষেত্রফলের পার্থক্য এখানে নির্ণয় করতে হবে। এটা বলেছিল, ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করতে হবে। তো এখন প্রথমে কি বলছে দেখো, যে তোমার কাছে পরীক্ষার খাতা, তাহলে তুমি প্রথমে কি করবে, এই যে পরীক্ষার খাতা, এই পরীক্ষার খাতাটির আগে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ মেপে খাতায় আগে লিখতে হবে। তো এখন চলো আমরা খাতার আগে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি। তোমার কাছে এরকম একটা স্কেল থাকবে, যে তুমি পরীক্ষা দিতে স্কেল নিয়ে যাবা। তো এই স্কেলে দেখো যে এই যে ফাঁকা নাম্বার আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 দেন 12 পর্যন্ত আছে। তাহলে এইটা হলো ইঞ্চি, এটা কি বলো তো, ইঞ্চি। আর এই পাশে দেখো একেবারে 1 থেকে 30 পর্যন্ত থাকবে, এটা হলো সেন্টিমিটার। তো এখন তুমি দুইটার মধ্যে যে কোনো একটা বের করতে পারবা। এখানে যেহেতু তোমাকে বলে নাই যে ইঞ্চিতে বের করতে হবে নাকি সেন্টিমিটারে বের করতে হবে, তোমার যেটাতে সুবিধা হয় তুমি সেটা। যদি তুমি ইঞ্চিতে বের করো তাহলে তোমাকে সবগুলো ইঞ্চিতেই বের করতে হবে, আর যদি তুমি সেন্টিমিটারে বের করো তাহলে সবগুলো তোমাকে সেন্টিমিটারে বের করতে হবে। তো আমি এখন এই পরীক্ষার খাতাটা আমি এখন মেপে নেব। একদম পরীক্ষার খাতা যদি তুমি সেন্টিমিটার ধরো তাহলে এখান থেকে দেখো এই যে 0 লেখা আছে, তাহলে এই 0 থেকে একদম মাপ বরাবর অর্থাৎ সমান করে একেবারে এখান থেকে সমান করে, এটা দৈর্ঘ্য আমি মাপতেছি, দৈর্ঘ্য মানে যেটা বড় হবে সেটা দৈর্ঘ্য। এখান থেকে মাপ বরাবর দেখো আমার কত দূর আসতেছে, এই যে এখানে। তাহলে এখানে কত, তাহলে এখানে দেখো আমার কত আসছে, তো আমার 30 সেন্টিমিটার আসলো। তাহলে আমি এখানে যখন খাতায় লিখব, ধরো 6 নম্বর, যে আমার পরীক্ষার খাতার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অথবা এখানে এইটা না দিয়ে তুমি এভাবে লিখতে পারো সেন্টিমিটার। তাহলে এরপরে দেবো কি, প্রস্থ সমান আমরা এখন দেখে নেব প্রস্থ কোনটা হবে, যে এইটা এইটা। তাহলে এটা প্রস্থ যদি হয় আমরা এটা মেপে নিই প্রস্থটা। দেখো এখান থেকে আমি একদম 0 বরাবর শুরু করলাম, গিয়ে আবার এই জায়গাতে শেষ হবে। এই জায়গাতে ধরো এটা 21.5, তাহলে এখানে হচ্ছে প্রস্থ 21.5 সেন্টিমিটার। তাহলে এইটা হলো তোমার 21.5 সেন্টিমিটার প্রস্থ হলো। এখন ক্ষেত্রফল সমান কত লিখবা, 30 গুণন 21.5। যেহেতু বলেছে আয়তক্ষেত্র বিবেচনা করতে হবে তাই দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে 645 বর্গ সেন্টিমিটার আসবে।
ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 645 বর্গ সেন্টিমিটার আসলো। তাহলে এরপর লিখবো যে আমার পরীক্ষার প্রশ্নপত্রের, তাহলে কত লিখবো, প্রশ্নপত্র যেটা প্রশ্নপত্র এভাবে মেপে নিতে হবে। তো আমরা এটা বোঝার জন্য একটু কম বেশি হবে, সেজন্য আমি ছোট প্রশ্ন ব্যবহার করছি। তাহলে ধরো প্রশ্ন যদি বড় হয়, তোমাদের ওখানে খাতার মাপটা প্রশ্নের মাপটা হয়তো মিলবে না। তো এখন দেখো এখানে আমি এই প্রশ্নটা ব্যবহার করছি, এটা হচ্ছে দৈর্ঘ্য। তো আমি যেহেতু এটা সেন্টিমিটারে বের করেছি, আমি এটাও সেন্টিমিটারে বের করব। তাহলে আমি যদি সেন্টিমিটারে বের করি, তাহলে আবার হচ্ছে এখানে দেখো দৈর্ঘ্যটা হচ্ছে 21, এখানে কিন্তু 5 হচ্ছে না, 21.4 হচ্ছে। তাহলে আমার এই প্রশ্নপত্রের দৈর্ঘ্য 21.4 সেন্টিমিটার। তাহলে প্রস্থটা আমরা মেপে নিচ্ছি, এখান থেকে সমান করে প্রস্থ হচ্ছে 15, তার মানে প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল সমান 21.4 গুণন 15, তাহলে এটা কি হবে বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আসছে তোমার 321 বর্গ সেন্টিমিটার। এখন তাহলে কী করবো, পার্থক্য, অতএব আমার খাতা ও প্রশ্নপত্রের ক্ষেত্রফলের পার্থক্য সমান কত লিখবো, ওই যে 645 বিয়োগ 321, এটা কী হবে বর্গ সেন্টিমিটার। তাহলে 324 বর্গ সেন্টিমিটার, এটাই হলো উত্তর। ঠিক আছে, তো এইটা হলো 6 নম্বর প্রশ্ন, এইভাবে সলভ করতে হবে। তবে এখানে উত্তর এক একটা, যেহেতু আমি এই ছোট প্রশ্ন একটা ব্যবহার করেছি আর A4 পেজ একটা হচ্ছে খাতা হিসাবে ব্যবহার করেছি, সেজন্য উত্তরটা এরকম আসবে। তবে তোমার খাতার যে প্রশ্নপত্র দিবে সেই অনুযায়ী তোমার এখানে উত্তরটা ওই রকম আসবে। বুঝতে পেরেছো? তাহলে এটা নিয়ে ঘাবড়ানো বা চিন্তার কোনো কারণ নাই। তুমি স্কেল দিয়ে যেভাবে দেখালাম এভাবে প্রশ্নপত্র এবং খাতা পরিমাপ করবে, পরিমাপ করে তারপরে তুমি হচ্ছে উত্তর বের করবে। প্রশ্ন শেষ, এরপরে আমরা চলে যাব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন দিয়েছে। দেখো একটা গ্রাফ চিত্র দিয়েছে, গ্রাফ চিত্র, এখানে উপরে এটা হচ্ছে রান, আর এটা হচ্ছে ওভার। তো এখান থেকে এটা 0 থেকে 27 পর্যন্ত এখানে, আর ওভার দিয়েছে 10 ওভার, অর্থাৎ একজন প্লেয়ার 10 ওভার বল করেছে। 10 ওভার বল করে সে প্রত্যেক ওভারে কত রান দিয়েছে সেটা এখানে দেখিয়েছে। যে দেখো প্রথম ওভারে সে রান দিয়েছে কত 15, দ্বিতীয় ওভারে সে রান দিয়েছে কত 3 রান দিয়েছে, তৃতীয় ওভারে থার্ড ওভারে সে রান দিয়েছে কত, থার্ড ওভারে রান দিয়েছে সে 12 রান দিয়েছে। এইভাবে 10 নম্বর ওভারে সে রান দিয়েছে, দেখো 10 নম্বর ওভারে সে 6 রান দিয়েছে। তো এইভাবে এগুলো আমরা বের করে দেখব। তো এখন বলছে যে কোন ওভারে সর্বোচ্চ রান দিয়েছে। তাহলে দেখো ক নম্বর প্রশ্নের উত্তর মুখে মুখে হয়ে যাবে, কোন ওভারে সর্বোচ্চ রান দিয়েছে। তাহলে সব থেকে বেশি রান কোন ওভারে দিয়েছে দেখো তো, এই যে এইখানে। তাহলে এইটা কত নম্বর ওভার, এটা হলো পঞ্চম, মানে 5 নম্বর ওভার, এটা হলো 5 নম্বর ওভার, এবং কত রান দিয়েছে 18 রান দিয়েছে। 5 নম্বর ওভারে সে 18 রান দিয়েছে, তাহলে পঞ্চম ওভারে সর্বোচ্চ রান দিয়েছে। তাহলে এটা হলো ক নম্বর উত্তর হয়ে গেল, পঞ্চম ওভার। তাহলে এখানে কি হবে, পঞ্চম ওভারে সর্বোচ্চ রান দিয়েছে। কত রান দিয়েছে 18 রান দিয়েছে, তাহলে পঞ্চম ওভারে সর্বোচ্চ রান দিয়েছে। এইটা ক নম্বর হয়ে গেল। এখন দেখো খ নম্বরে বলছে ওভার প্রতি গড়ে কত রান হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব 7 নম্বর।
প্রথম থেকে দশম ওভার যথাক্রমে। তাহলে প্রথম ওভারে দেখো ইনিংসের এইটা হলো প্রথম ওভার। তাহলে প্রথম ওভারে রান করা হয়েছে কত? প্রথম ওভারে রান করা হয়েছে 15। তাহলে আমরা এখানে 15 লিখলাম। সেকেন্ড ওভারে রান করা হয়েছে 3, এই যে 3 রান, তাহলে 3 লিখলাম। থার্ড ওভারে রান করা হয়েছে কত? 12 লিখলাম। ফোর্থ ওভারে রান করা হয়েছে, ফোর্থ ওভারে 9 লিখলাম। তারপর ফিফথ ওভারে রান করা হয়েছে সব থেকে বেশি 18, তাহলে 18 লিখলাম ফিফথ ওভারে। এরপরে হলো সিক্সথ ওভারে রান করা হয়েছে, সিক্সথ ওভারে রান করা হয়েছে এইটা, তাহলে 6 রান, সিক্সথ ওভারে 6। সেভেন্থ ওভারে রান করা হয়েছে এই যে 12 রান। এইটথ ওভারে রান করা হয়েছে 9 রান। তারপরে নাইনথ ওভারে রান করা হয়েছে 15। দেন 10th ওভারে রান করা হয়েছে 6, তাহলে 6 রান। তাহলে এই হচ্ছে মোট রান। এরপরে আমরা লিখব কি রানগুলোর যোগফল। রানগুলোর যোগফল তাহলে কত হবে? যোগফল হবে 15 প্লাস 3 প্লাস 12 প্লাস 9 প্লাস 18 প্লাস 6 প্লাস 12 প্লাস 9 প্লাস 15 প্লাস 6, এইটা। তাহলে এখন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10 হবে। তাহলে 105 রান মোট, 105 রান। ওভার সংখ্যা সমান হলো 10, তাহলে মোট ওভার সংখ্যা 10। তাহলে অতএব ওভার প্রতি রান, তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারবো যে 10.5 রান। তাহলে প্রত্যেক ওভার প্রতি 10.5 রান করা হয়েছে। তাহলে এটা হলো 7-এর খ নম্বর। 7-এর খ নম্বর আমরা এটা করলাম। এরপর আছে 7-এর গ নম্বর, 7-এর গ। তো 7-এর গ নম্বর কি বলছে দেখো, রানের উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। যেহেতু মধ্যক বের করতে বলেছে, মধ্যক বের করার জন্য আমাদেরকে উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হয়, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হয়। তাহলে আমরা এখানে কি লিখব যে উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে ক্রমানুসারে সাজিয়ে পাইলে একটা কথা হবে 3 6 6 9 9 12 12 15 15 18। ওই যে প্রথম থেকে 10 ওভারে যে রান করেছিল, এর আগে আমরা খ নম্বরে করলাম, ওই খ নম্বরের ওই রানগুলোকে আমরা কি করলাম, ক্রম অনুসারে সাজিয়ে নিলাম। তাহলে এই ক্রম অনুসারে হয় ছোট থেকে বড়, নাহলে বড় থেকে ছোট, ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। তো সাজিয়ে লিখলাম। তো এখন দেখো এখানে n সমান 10 যা জোড় সংখ্যা। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্র শিখব যে n সমান যদি জোড় সংখ্যা হয় এবং n সমান যদি বিজোড় সংখ্যা হয়, দুইটা। তো যদি n সমান বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ n সমান 9, তারপরে 11 13 এইরকম যদি হয়, n সমান বিজোড় সংখ্যা হলে খুব সহজ ফর্মুলা n + 1/2, এইটা দিয়ে বের করে দিলে কিন্তু
মধ্যক খুব ইজিলি বের হয়ে যাবে, 5 বের হবে তখন মধ্যক, ঠিক আছে। কিন্তু যখন n সমান জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা মানে এখানে হলো 10টা নাম্বার আছে, এই জন্য n সমান জোড় সংখ্যা লিখলাম। তাহলে এখানে আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে যে মধ্যক ইজ ইকাল টু n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে n/2, n এর মান কত বলো তো? 10। তাহলে 10 হইল n/2, 10/2, তাহলে কত হচ্ছে 5, তাহলে পঞ্চম পদ হবে। তাহলে এখানে হবে কি পঞ্চম পদ যোগ n/2 মানে কি 5 আর একে কত 6, তাহলে ষষ্ঠ পদ ডিভাইডেড বাই 2। বুঝতে পারলে বিষয়টা? তাহলে n/2, n এর মান কত? n এর মান হচ্ছে 10, n এর মান 10 ডিভাইডেড বাই 2, তাহলে 5। তাহলে 5 হলে এটা পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ এখানে কত দেখতে হবে এখন, তাহলে পঞ্চম পদ লিখলাম। আর n/10/2 যোগ 1, 10/2 যোগ 1, তাহলে এখানে কত হবে 5 যোগ 1, তাহলে কত হলো 6, ষষ্ঠ পদ, এই যে ষষ্ঠ পদ লিখলাম। তাহলে পঞ্চম পদ 1 2 3 4 5, পঞ্চম পদ কত 9, তাহলে আমরা এখানে 9 লিখলাম, যোগ ষষ্ঠ পদ কত 12, তাহলে এখানে আমরা 12 লিখলাম ডিভাইডেড বাই 2। তাহলে 9 আর 12 কত হলো 21, 9 আর 12 21 ডিভাইডেড বাই 2, 9 আর 12 21 ডিভাইডেড বাই কত হলো 2, তাহলে কত হচ্ছে 10 দোকানে 20, 10.5। তাহলে এইটা হলো আমাদের মধ্যক বের হয়ে গেল 10.5। বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা মধ্যক বের করে ফেলতে পারি খুব ইজিলি। আর যদি বিজোড় সংখ্যা হয়, n এর মান যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে তো কোনো কথাই নাই, এই যে এইভাবে খুব ইজিলি করে ফেলা যাবে। আর জোড় সংখ্যা হলে তখন এইভাবে করতে হবে। তাহলে এইটা গেল হচ্ছে 7 নম্বরের গ। তাহলে 7 শেষ। এখন আমরা চলে যাব, এখন তাহলে 8 নম্বর দেখো। 8 নম্বর হচ্ছে তোমার বন্ধুকে জন্মদিনে উপহার দেওয়ার জন্য একটি গিফট বক্স কিনলে। গিফট বক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 22 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ওই গিফট বক্সটি র্যাপিং পেপার দিয়ে মোড়াতে সর্বনিম্ন কতটুকু র্যাপিং পেপার লাগবে? বুঝতে পারছো? তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, গিফট বক্সটি র্যাপিং পেপার দিয়ে মাপতে কত উচ্চতা লাগবে। তো এরকম র্যাপিং পেপার দিয়ে মাপতে হলে তোমার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তো আমরা এখন দেখি, দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 22 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে এইটার আমরা সমগ্র তলের ক্ষেত্রফল, দৈর্ঘ্য মানে হচ্ছে a, প্রস্থ মানে হচ্ছে b, আর উচ্চতা সমান হচ্ছে c, এইভাবে আমরা ধরে নেব। তাহলে 8 নম্বর এখানে যে মনে করি বাক্সটির দৈর্ঘ্য a সমান হচ্ছে 22 সেন্টিমিটার, যেটা কোশ্চেনে দেওয়া আছে। প্রস্থ b সমান হচ্ছে কত দেওয়া আছে 12 সেন্টিমিটার, যেটা কোশ্চেনে দেওয়া আছে। আর উচ্চতা c সমান হলো কত দেওয়া আছে 8 সেন্টিমিটার দেওয়া আছে। এখন অতএব গিফট বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি যে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে লিখতে হবে ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তাহলে 2 ইন্টু A মানে কত 22 গুণন B মানে কত 12 যোগ B মানে 12 গুণন C মানে কত 8
যোগ সি মানে 8 গুণন এ মানে কত 22, তাহলে ঘন সেন্টিমিটার। তাহলে এখন 2 গুণন, তাহলে 12 আর 22, তাহলে 12 গুণন 22 264 যোগ 12 গুণন 8, তাহলে হচ্ছে 8 12 96 যোগ 8 গুণন 22 হচ্ছে 176 ঘন সেন্টিমিটার। তাহলে 2 গুণন, এবারে এইগুলো যোগ করে ফেলবো, 536 গুণন হচ্ছে 2, তাহলে 1072 ঘন সেন্টিমিটার। 1072 ঘন সেন্টিমিটার, অর্থাৎ বাক্সটি মোড়াতে সর্বনিম্ন 1072 ঘন সেন্টিমিটার র্যাপিং পেপার তোমার লাগবে। তাহলে এই হচ্ছে 8 নম্বর। এরপর আমরা অঙ্ক করব 9 নম্বর। 9 নম্বর অঙ্কটা দেখি যে প্রদত্ত চিত্রটি লক্ষ্য করো, নিজের শরীর সম্পর্কে চিন্তা করো এবং তোমার ভর খাতায় লিখো। তাহলে এখানে বলছে যে মাথার হাড়ের সংখ্যা 29টি, মস্তিষ্কের ভর আমাদের শরীরের মোট ভরের 1/45 অংশ, মানে আমাদের শরীরে যা ভর তার 1/45 অংশ হচ্ছে মস্তিষ্কের ভর। আর এখানে বলছে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের প্রায় 2/3 অংশ পানির পরিমাণ, অর্থাৎ আমাদের শরীরের যা মোট ভর তার 2/3 অংশ আছে পানি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে যে তোমার মস্তিষ্কের ভর কত। খুবই সহজ জিনিস, তোমার মস্তিষ্কের ভর কত। তাহলে এখানে দেখো মস্তিষ্কের ভর কত দিচ্ছে, মস্তিষ্কের ভর আমাদের শরীরের মোট ভরের 1/45। তাহলে এইটা হচ্ছে তোমার যে ভর, তোমার কিন্তু যখন তুমি ক্যাডেট কলেজে পরীক্ষা দিবা তখন তোমার ভর কিন্তু উল্লেখ করা থাকবে। এই জন্য তোমার যেটা ওজন তুমি সেই ওজনই তুমি এখানে দিবে। যেহেতু তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারছো সেজন্য তোমার কোনো সমস্যা নেই, তোমার রিয়েল ভরটাই কিন্তু তুমি এখানে দিয়ে এই অঙ্কটা তোমাকে করতে হবে। তাহলে ক নম্বরে আমরা বের করে ফেলে যে তোমার মস্তিষ্কের ভর কত কেজি। আমরা চলে যাব 9 নম্বর, 9 ক। তাহলে 9 কতে আমরা কি লিখব, যে ধরে নিলাম যে আমার ভর 45 কেজি, আমার ভর 45 কেজি। তাহলে এখানে কি বলছে প্রশ্নটা আরেকবার দেখো যে তোমার মস্তিষ্কের ভর কত। এই যে মস্তিষ্কের ভর, এখানে যে মস্তিষ্কের ভর আমাদের শরীরের মোট ভরের 1/45 অংশ, এটা দেওয়া আছে, তাই না? তাহলে দেওয়া আছে মস্তিষ্কের ভর, দেওয়া আছে মস্তিষ্কের ভর আমাদের শরীরের মোট ভরের 1/45 অংশ, এইটা দেওয়া আছে। তাহলে মস্তিষ্কে দেওয়া আছে মস্তিষ্কের ভর আমাদের শরীরের মোট ভরের 1/45 অংশ। তাহলে এখন আমার মস্তিষ্কের ভর সমান, তাহলে আমার শরীরের মোট ভর কত, মোট ভর হচ্ছে 45 এর 1/45 অংশ। তাহলে আমি এখানে লিখতে পারি 45 আর 45 কেটে গেল 1 কেজি। ঠিক আছে, তাহলে এখানে 45 যেহেতু কেজি ছিল এই জন্য এখানে কেজি হয়ে গেল 1 কেজি। তাহলে আমার মস্তিষ্কের ভর হলো 1 কেজি। এটা হলো ক নম্বর, 2 নম্বরের একটা প্রশ্ন। এরপরে খ নম্বর দেখো বলছে যে মাথার হাড়ের সংখ্যা, তোমার হাড়ের সংখ্যার 1/7.1035 অংশ হলে তোমার শরীরে মোট কতগুলো হাড় আছে। নিকটবর্তী পূর্ণ সংখ্যা হাড়ের সংখ্যা হিসাবে বিবেচিত হবে। তাহলে মাথার হাড়ের সংখ্যা কতটি, দেখো 29টি। এখন বলছে যে মাথার হাড়ের সংখ্যা তোমার মোট হাড়ের সংখ্যার
7.1035 অংশ হলে তোমার শরীরের মোট হাড় কতগুলো হাড় আছে। তাহলে আমি দেখি যে আমি এখানে ধরে নিই, মনে করি আমার শরীরের মোট হাড় কত, 1 অংশ। তাহলে খ নম্বর প্রশ্ন 9-এর খ। তাহলে মনে করি আমার শরীরে মোট হাড় 1 অংশ। 1 অংশ আমি ধরে নিলাম যে আমার শরীরে মোট হাড় কত, 1 অংশ। এখন দেওয়া কি আছে যে মাথার হাড়ের সংখ্যা কত, সমান 29টি। এটা কোশ্চেনে দেওয়া আছে, মাথার হাড়ের সংখ্যা 29টি। তাহলে প্রশ্ন মতে 1/7.1035 সমান অংশ সমান 29। ঠিক আছে, তাহলে এইটা কেন লিখলাম, এইটা লেখার কারণ হচ্ছে, দেখো আমি যখন এখানে আমার শরীরে মোট হাড় 1 অংশ আমি ধরে নিলাম, মোট অংশ যখন 1 অংশ ধরে নিলাম, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে মাথার হাড়ের সংখ্যা তোমার মোট হাড়ের সংখ্যার এত। তাহলে মাথার হাড়ের সংখ্যা যখন 1 অংশ ধরে নিচ্ছি, তাহলে 1 এর 1/7.035 এইটা মাথার হাড়ের সংখ্যা, তোমার হাড়ের সংখ্যা। তাহলে আমার হাড় 1 অংশ ধরে নিয়েছি, তাহলে 1 এর 1/এত সমান হচ্ছে কত, এটাই তো হবে 7.1035। এতটা আমার শরীরে হাড় আছে। আর এইটা সমান কত, এইটা সমান হচ্ছে 29টি, যে মাথার হাড়। বুঝতে পারছো? তাহলে এই জন্য আমি লিখলাম যে প্রশ্ন মতে 1/7.1035 অংশ সমান 29টি। অতএব 1 অংশ মানে কি, আমার এই যে 1 অংশ ধরে নিয়েছি, 1 বা সম্পূর্ণ অংশ সমান 29। যেহেতু এটা এখানে ভগ্নাংশ আছে, তাহলে এই পাশে গেলে কি উল্টে যাবে, উল্টে গেলে এইটা উপরে চলে যাবে, 1 নিচে আসবে। তাহলে উপরে গেল 7.1035 গুণন নিচে চলে আসবে 1। তাহলে এখন আমরা এটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে কত হচ্ছে দেখি, 206.0015। তো যেহেতু বলছে যে নিকটবর্তী পূর্ণ সংখ্যা হবে সমান 206, তাহলে আমার মোট হাড়ের সংখ্যা কত, 206টি। এটা হলো উত্তর, যে আমার মোট হাড়ের সংখ্যা 206টি। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে আমরা গ নম্বর অঙ্কটা করে ফেলব, দেখি কি আছে। তাহলে এখানে 9-এর গ নম্বর অঙ্কটা করে। গ নম্বর অঙ্ক দেখো, বলছে যে তোমার শরীরে মোট কত কেজি পানি আছে। এইটাও খুবই সহজ অঙ্ক, যে এখানে দেখো এটা বলছে আমার পানির পরিমাণ আমাদের শরীরে মোট ভরের 2/3 অংশ। তাহলে খুবই সহজ। তাহলে এখানে দেখো যে আমার শরীরে আমার ভর আমি কত ধরেছি, ক নম্বরে 45 কেজি। আমার ভর 45 কেজি। এখন লিখতে হবে যে দেওয়া আছে আমার শরীরে পানি আছে মোট ভরের 2/3 অংশ, এইটা। তাহলে এখন মোট ভরের 2/3 অংশ এটা আসলো। আমার শরীরে মোট
পানি আছে, তাহলে হচ্ছে 45 গুণন 2/3 কেজি। তাহলে এখানে হচ্ছে 45, 3 15 45, তাহলে 15 দোকানে 30 কেজি। তাহলে আমার শরীরে মোট 30 কেজি পানি আছে, তাহলে উত্তর 30 কেজি। তাহলে এটা হলো 9 নম্বরের গ নম্বর শেষ। আজকের মতো ভিডিওটি এখানে। পরবর্তীতে ভিডিওতে আমি 10, 11 এবং 12 নম্বর অঙ্ক দেখাবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।